আসসালামু আলাইকুম। কবি নজরুল সরকারি কলেজের একাদশ শ্রেণীর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পরে তোমাদের ক্লাস পেলাম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাসটা আলোচনা করেছি। সাথে কিভাবে এটা প্রতিষ্ঠা হয়েছিল সেই মোহাম্মদ বিন কাসিম সম্পর্কে আলোচনা করেছি। মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় থেকে শুরু করে মোটামুটি তোমরা জেনেছো। আজকে আমরা গজনির সুলতান মাহমুদ নিয়ে আলোচনা করবো, মানে পরবর্তী ইতিহাসটা কি হয়েছিল। আমি যদি বলি মোহাম্মদ বিন কাসিম উত্তর ভারতের কিছু অংশ দখল করতে, সিন্ধু এবং মুলতান ছাড়া আর কিছু দখল করতে পারেনি। ভারতবর্ষের সিন্ধু এবং মুলতান এই দুটো জায়গায় ভারতবর্ষের দখল করেছিল। এই জন্য তার এই বিজয়টাকে একটা নিষ্ফল জয়লাভ বলা যায় না, কারণ টোটাল ভারতটা উনি মুসলিম করায়ত্তে নিয়ে আসতে পারেনি। উত্তর ভারতের অপর অংশ এবং সম্পূর্ণ দক্ষিণ ভারত আরববাসীদের সিন্ধু বিজয়ের বাইরে ছিল। মানে উত্তর ভারতের কিছু অংশ সে দখল করছে, দক্ষিণটা তো পুরোই ভারত তার আয়ত্তের বাইরে ছিল। এ কারণে ভারতে আরব অধিকার কিছু ক্ষুদ্র অংশে হিন্দু শক্তি, রাজপুত শক্তি মোহাম্মদ বিন কাসিমের বশ্যতা স্বীকার করেনি। এবং বাণিজ্যিক ও সাংস্কৃতিকভাবে আরবদের সিন্ধু বিজয় যে বিফল সেটাও বলা যাবে না, কিন্তু আরবদের সিন্ধু বিজয়ের ফলে আরবের ও হিন্দুদের মধ্যে একটা ভাব বিনিময় হয়, ধারণার আদান প্রদান হয়, সাংস্কৃতিক যোগাযোগ এগুলো হয়, কিন্তু সমস্ত ভারতটা তার করায়ত্তে আসে না। সাংস্কৃতিক দিক দিয়ে যদি বিচার করি, আরবদের সিন্ধু বিজয় ছিল একটা ফলাফলবিহীন এক অকৃতিকর সামরিক ঘটনা মাত্র। মানে এখানে সাংস্কৃতিকভাবে তারা কোনো লাভবান হয়নি। আরবরা যে ভারত বিজয় করেছিল তারা তেমন লাভবান হয়নি। তাই এক কথায় বলা যায় যে বিজয়টা একটা নিষ্ফল জয়লাভ ছিল। মানে এর ফল ফ্রুটফুল কিছু হয়নি, তবে জয়লাভ করেছিল এটা সত্য। এভাবেই ভারতবর্ষে মুসলমানদের আগমন ঘটে। কিন্তু পরবর্তীতে এই যে গজনী সুলতান মাহমুদের কথা বলছি, ওনার সম্পর্কে আমি বলছি, যেমন 750 খ্রিস্টাব্দে যদি আমি চলে যাই, মানে 712 সালে সিন্ধু বিজয় হয়, 750 সালের দিকে মানে আব্বাসী খিলাফতের আন্ডারে টোটাল বিশ্বটা ছিল মুসলিম জাহান। তাদেরই প্রতিনিধি হয়ে আসছিলেন, উমাই খিলাফতের প্রতিনিধি হয়ে আসছিলেন মোহাম্মদ বিন কাসিম। এত মনে পড়ে যে আলু আলীদের সময় 710 থেকে 15 সময় যে তিনি ক্ষমতা ছিলেন, তখন আলু আলীদের এই যে পূর্বাঞ্চলের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ, তারই তিনি এখানে আসেন। তার উমাই খিলাফতের পরে আসে আব্বাসী খিলাফত, মানে 750 সালে আব্বাসী খিলাফতের গোড়াপত্তন হয়, খিলাফতে আসেন আব্বাসী খিলাফত। তখন তারা বেশ জাঁকজমকপূর্ণভাবেই আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেভাবেই শাসন করতেছিল। কিন্তু শেষ দিকে আব্বাসী খলিফাগণ খুব দুর্বল হয়ে পড়ে। তখন তাদের খলিফাদের দেহরক্ষীরাই সত্যিকার রাষ্ট্র শাসন করতেন। দেহরক্ষী যারা ছিলেন তারাই রাষ্ট্র শাসন করতেন। তারা নামমাত্র একজন শাসক ছিলেন। তারা বিভিন্ন মানে ব্যক্তিগত কাজকর্মে নিজেকে লিপ্ত রাখতেন, শাসনভার তেমন করতেন না। এবং এই অভিযানের জন্য মানে কিছু মানে মানে এই কারণে কিছু দেখা যায় অভিযানকারী, মানে দুঃসাহসী যে অভিযানকারী, তারা কিছু কিছু অভিযান প্রেরণ করে ওই সময়। এবং মধ্য এশিয়ার এ ধরনের একটা বংশ, মানে তারা ছোট ছোট রাজবংশগুলো তখন বিভিন্ন স্থান দখল করে নেয় বা ক্ষুদ্র ক্ষুদ্র একটা স্থাপনা সৃষ্টি করে। এর মধ্যে একটা রাজবংশ ছিল সামানিয়া রাজবংশ। এরকম একটা ইরানে, একটা বর্তমান ইরানের তখনকার নাম ছিল পারস্য, তখন একটা সামানিয়া রাজবংশ ছিল। ওই রাজবংশের কিছু লোকজন ছিল, বা সামানিয়া একটা বংশ ছিল, রাজবংশ বলি না। এই বংশের কিছু ক্ষুদ্র কাজ ছিল। এই বংশ পরম্পরায় সুলতান মাহমুদ আসেন, এই জন্য একটু কথাটা বলছি। সামানিয়াগণ এবং এই বংশের পঞ্চম সুলতান আব্দুল মা এই আলোক্তগির নামে, আব্দুল মালিক আলোক্তগির নামে একজন, মানে এই বংশের শাসকদের একজন আব্দুল মালিকের আলোক্তগির নামে, হ্যাঁ আলোক্তগির নামে একজন কৃতদাস ছিল। এই কৃতদাস যেমন তাদের যখন আব্দুল মালিকের মৃত্যুর পর, হ্যাঁ আব্বাসী খিলাফতে আব্দুল মালিক যখন ছিল, আব্দুল মালিকের মৃত্যুর পরে আলোক্তগির নামে একটা কৃতদাস ছিল। উনার
ছেলেটাই ছিল সুলতান মাহমুদ আর কি। সুলতান মাহমুদ এই কৃতদাস থেকে পরবর্তী নিজের যোগ্যতার বলে রাজ পরিবারের একটা অংশ হয়ে যায় এবং তাকে খোরাসানের শাসনকর্তা নিয়োগ করা হয়। এবং এই আলপতগিনের সময় মানে এই যে শাসনকর্তা নিজের কথা আলপতগিন যখন মারা যায় তখন এই আলপতগিন নিজেকে গজনির প্রকৃত স্বাধীনতা মানে গজনি বলছে বর্তমানের আফগানিস্তানের একটা প্রদেশ। এই গজনির স্বাধীনতা স্থাপন করে নিজেকে মানে গজনির ক্ষমতা নিয়ে নেয় এবং গজনিকে স্বাধীনভাবে সে ওটা শাসন করতে থাকে, মানে গজনিকে স্বাধীন করে ফেলে। এবং আলপতগিন একজন বড় দুঃসাহসিক অভিযানকারী ছিলেন। তিনি বেশ কতগুলো অভিযান পরিচালনা করেন, এর মধ্যে খাইবার গিরিপথ, পেশোয়ার ইত্যাদি উনি অধিকার করেন, এটা জানা যায় ইতিহাস থেকে। এবং 950 এবং 963 দিকে আলপতগিনের মৃত্যু হয়। 963 সালে যখন আলপতগিন মারা যান তখন তার উত্তরাধিকার নিয়ে মানে পরবর্তীতে কে এই গজনির সুলতান হবেন এরকম চিন্তা ভাবনা মধ্যে ইসাক, তার পুত্র ছিল ইসাক এবং জামাতা ছিল সুবক্তগিন। জামাতা আলপতগিনের জামাতা সুবক্তগিন এবং পিতা মানে মানে পুত্র ইসাক, এর মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা হয়। এই প্রতিদ্বন্দ্বিতাতে দক্ষ সেনাপতিগণ অংশগ্রহণ করেন। শেষ পর্যন্ত 1977 খ্রিস্টাব্দে একটা সময়ে আলপতগিনের জামাতা সুবক্তগিন এই নিজেকে ক্ষমতা দখল করে গজনির সুলতান হন। এবং সুবক্তগিন 1979 সালে কাবুলের রাজা জয়পাল আগমন করেন 979 সালে। 988 সালে সুবক্তগিন আরেকটা রাজ্য পরিচালনা করেন এবং এখানে তিনি পরাজিত হন এবং মোটা অঙ্কে ক্ষতিপূরণ দিয়ে একটা সন্ধি স্থাপন করেন এই রাজা জয়পালের সাথে। এর কিছুদিন পরে 991 সালে মানে রাজা জয়পালের সাথে একটা সন্ধিসূত্রে আবদ্ধ হন এবং শেষ পর্যন্ত তার সাথে আবার বিট্রে করে যুদ্ধ হয় এবং যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন পেশোয়ারের মুসলমানদের হস্তগত। এবং কিছুদিন পরে 997 সালে সুবক্তগিনের মৃত্যু হয়, 997 সালে মৃত্যু হয়। এবং প্রাচ্যের অদ্বিতীয় অধিনায়ক হিসেবে আমির সুবক্তগিন 20 বছর রাজত্ব করেন। তিনি একজন ন্যায়পরায়ণ ও বিজ্ঞ শাসনকর্তা ছিলেন, এগুলো জানা যায়। যদি সুবক্তগিন সম্পর্কে তোমাদের অনেক সময় আসতে পারে 1-2 নম্বরের প্রশ্ন, সুবক্তগিন কে ছিলেন তার সম্পর্কে এরকম লিখতে পারবে। এখন এই আমির সুবক্তগিনের মৃত্যুর পর মানে আমি যেহেতু আসবো আমরা সুলতান মাহমুদ টার্গেট এবং এটাই সবচেয়ে বড় প্রশ্ন আসে, সুলতান মাহমুদ কিভাবে আসতে হবে, এই পথ পরিক্রমায় আসতে হবে। ইতিহাস একটা ঘটনার ধারাবাহিক বিবরণ, তবে ধারাবাহিক এটা বিবরণ না থাকলে তুমি হঠাৎ করে সুলতান মাহমুদ আজকে পড়ালে বুঝতে পারতে না। এই জন্য ওই মোহাম্মদ বিন কাসিম আলোচনা করতে হয়েছে কিভাবে আলপতগিন থেকে সুবক্তগিন আসলো এবং সুবক্তগিনের পর কিভাবে সুলতান মাহমুদ আসবে। আমির সুবক্তগিনের মৃত্যুর পর তার পুত্র ছিল মাহমুদ, এই যে সুলতান মাহমুদ। তাহলে সুবক্তগিন আসছে, আলপতগিন ছিল একজন কৃতদাস, পরবর্তীতে খোরাসানের শাসনকর্তা হয় এবং তার পুত্র ইসাক ছিল এবং জামাতা ছিল সুবক্তগিন। এই সুবক্তগিন পরবর্তীতে এই যে গজনির শাসনকর্তা হন এবং এর পরবর্তীতে সুবক্তগিনের পুত্র ছিল মানে সুলতান মাহমুদ আর ইসমাইল, এই দুইজন ছিল। এর মধ্যে মোটামুটি এটা এর মধ্যে ক্ষণস্থায়ী একটা প্রতিযোগিতা হয় বা যুদ্ধ, এটা ক্ষমতার লিপ্সা সেই সুপ্রাচীন কাল থেকেই শুরু হয়েছিল। অদ্যাবধি বর্তমান পারিবারিক বিভাগ যে বিভাগ ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব হয়। এই প্রতিযোগিতা শেষ পর্যন্ত সফলতা অর্জন করে সুলতান মাহমুদ এবং তিনি গজনির সুলতান হিসেবে নিজেকে 997 সালে 997 সালে নিজেকে গজনির সুলতান প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে 2 বছর শক্তি বৃদ্ধির জন্য মনোনিবেশ করেন। খোরাসানে তার করার তিনি সামানীয় সুলতানের সাথে যুদ্ধে লিপ্ত হন। মাহমুদ সুলতানকে পরাজিত করে এবং সুলতানের বশ্যতা হতে বের হয়ে আসেন, মানে তিনি ওই মাহমুদকে আগে যে আনিছিল সেটা সেখান থেকে চলে আসে। এর পরবর্তীতে এই যে মাহমুদ বাগদাদের আব্বাসী খলিফার তরফতে স্বাধীনতা লাভ করে। সুলতান মাহমুদ বাগদাদের খলিফা আব্বাসী খলিফা যে ছিল তার কাছ থেকে তিনি সনদ লাভ করে এবং খলিফা তাকে সুলতান উপাধি দেন। এই হয় সুলতান মাহমুদ। এই মাহমুদের নাম হয় নামের সাথে সুলতান উপাধি ধারণ করে এবং এই সুলতান উপাধি কে দিয়েছিল, বাগদাদের খলিফা দিয়েছিল তাকে। এটা জানবে যে সুলতান মাহমুদের সুলতান উপাধি কে হয়েছিল। এর বাগদাদ খলিফা এবং তিনি নিজেকে সুলতান মাহমুদ একটা তুর্কি পারস্য বা মধ্য এশিয়ায় নিজেকে অধিষ্ঠিত করে, পূর্ব দিকে একটু স্থানান্তরিত হওয়ার চেষ্টা করে। পূর্ব দিকে মানে এই ভারতবর্ষের দিকে একটু মনোনিবেশ করার চেষ্টা করে। কেন ভারতবর্ষ অভিযান প্রেরণ করেছিল, মানে অভিযানের কারণ, উদ্দেশ্য, ফলাফল, এগুলো পরীক্ষায় আসে বা তোমাদের এভাবে শিখতে হবে। তো যদি এটুকুই জানতে হয় আমাদের সুলতান মাহমুদের ভারত বা সামরিক অভিযানের কারণ বা উদ্দেশ্য যদি জানি, তো সুলতান মাহমুদ সম্পর্কে জানতে হবে। সুলতান মাহমুদ কে ছিলেন, তখনই সুলতান মাহমুদ কে ছিলেন তখনই আলপতগিন সুবক্তগিনের মাধ্যমে এভাবে চলে আসতে হবে। সুলতান মাহমুদ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা জানবো ভারতে উনি
কেন অভিযান প্রেরণ করেছিলেন। এবং আমরা জানি সুলতান মাহমুদ তার জীবদ্দশায় 17 বার ভারতবর্ষ আক্রমণ করেছিল। যেমন প্রত্যেকটা রাজ্যের শাসনকর্তা বা শাসকগণ রাজ্য বৃদ্ধির জন্য বা ক্ষমতা স্থায়ী করার জন্য একটা জায়গা আক্রমণ করে সেখানে স্থায়ীভাবে বসবাস করে বা স্থায়ীভাবে সে সেটা দখল করে নেয়। কিন্তু সুলতান মাহমুদ একমাত্র ব্যতিক্রম ধর্মী একজন লোক ছিলেন, যিনি ভারতবর্ষে বারবার অভিযান প্রেরণ করেছেন শুধু ধন সম্পদ লুণ্ঠনের জন্য, এখানে স্থায়ীভাবে বসবাস করা বা নিজের করায়ত্ত নেওয়ার জন্য না। এবং 17 বারই উনি বিপুল পরিমাণ ধন সম্পদ নিয়ে চলে গেছেন। 17 বার, 27 বছরে 17 বার, 1000 থেকে 1027 বছরের মধ্যে মানে 27 বছরে 17 বার আক্রমণ করছে ভারতবর্ষ, এবং 17 বারই উনি সাকসেসফুল ভাবে চলে গেছেন বিপুল পরিমাণ ধন সম্পদ নিয়ে। এখন এটার মধ্যে আমরা আসি কেন করেছিল, বা এর মানে যদি আমি বলি প্রত্যক্ষ কারণ হচ্ছে অর্থনৈতিক, মানে অর্থ লিপসেই তাকে বারবার এখানে আক্রমণ করতে বাধ্য হয়েছে। এখন আনুষঙ্গিক অনেক কারণ আছে, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্ম প্রচার, এরকম অনেক কারণ তোমরা জেনে থাকবে। যে কোনো একটা বই যদি একটু দেখো আরো ক্লিয়ার হবে। আমি একটু টাচ করলাম মাত্র, যেহেতু আমরা অনেকদিন পর পর ক্লাস পাই, যদি শুধু একটু একটু মানে পুরো বিস্তারিত পড়াতে যাই একটা এই সুলতান মাহমুদ নিয়েও 5টা ক্লাস নেওয়া, সেটা সুযোগ নেই না। একটা টপিক যদি শেষ করতে না পারি আমাদের কোর্স কখনো শেষ হবে না। এবং দেখবা যে হঠাৎ করেই পরীক্ষার সময় চলে আসবে। করোনাকালীন যে কোনো মুহূর্তে এমন হতে পারে যে তোমার সামনের যে ইয়ারটা আছে তার 1 বছর পর পরীক্ষা হবে, এটা কখনোই ভাববে না। মানে পরিস্থিতিতে এমন হতে পারে যে ওর পরীক্ষার 3 মাস পর তোমার আবার পরীক্ষা হতে পারে, ফাইনাল চূড়ান্ত পরীক্ষা, যেটা 1 বছরের একটা ব্যবধান হয়, কিন্তু 1 বছরের ব্যবধান নাও হতে পারে। এখন অনার্সের দিকে একটু খেয়াল করো, এখন যারা অনার্স পড়তেছে তাদের দেখবা যে এই করোনাকালীন সময়ে অনেকেরই হয়ে যাচ্ছে যে অনেকে একটা ইয়ার ধরো থার্ড ইয়ারে 2টা আছে, তাদের 2-3 মাস পর একটা ইয়ার পরীক্ষা হতে পারে, ফোর্থ ইয়ারের সাথে 2 মাসের ব্যবধান। কারণ যদি 1 বছরের ব্যবধান, কিন্তু পরবর্তীতে এটা মানে গ্যাপটা কমানোর জন্য হয়তো দ্রুত পরীক্ষা নিয়ে নিবে। তোমাদেরও এরকম হতে পারে যে তোমরা আশায় আছো অন্তত তোমাদের সামনের ইয়ারটা যাক, তারপর 1 বছর পর বা পরীক্ষা দিবা, সেই আশায় তোমরা থেকো না। তোমরা প্রথম বর্ষে আসো, দেখা যাবে ওদের 2-1 মাস পরে আবার তোমাদের পরীক্ষা হয়ে যেতে পারে, এবং তোমরা পরীক্ষা হবে এটুকু নিশ্চিত থাকো। একবার অটো পাস দিয়েছে এই চিন্তা তোমরা করো না, অটোর চিন্তা করো না, অটো বারবার আর হবে না। এবং ক্লাসেও তোমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিরবে আশা করি, পরিস্থিতি ভালো হলে হয়তো ফেব্রুয়ারি মার্চ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তখন পুরোদমে তোমরা আসবে, তখন আরও বেশি ক্লাস হবে, বেশি কোর্স শেষ করা যাবে তাড়াতাড়ি। তো আমি শুরু করছি সাম্য অভিযান প্রেরণের। আমি যদি তার সম্পর্কে এটা বলি, মানে তার সম্পর্কে কিছু গোষ্ঠীর মতবাদটা এরকম সুলতান মাহমুদ সম্পর্কে, মাহমুদ একজন উঁচু দরের লুণ্ঠনকারী। হ্যাঁ, আমিও সেটাই বলি, কারণ সে যেহেতু 17 বার এখানে ভারতবর্ষে আসছে, সে একটা লুণ্ঠনকারী হবে। যেমন মাহমুদ একজন উঁচু দরের লুণ্ঠনকারী, তিনি তার ব্যবসা চরিতার্থ করার জন্য আগুন জ্বালান, হত্যা করেন, লুণ্ঠন করেন, অধিকার করেন। তার সম্পর্কে কোনো এক দলের মতবাদ, কোনো এক ঐতিহাসিকের। আবার আরেকটা ছিল তিনি ইসলামের একজন সর্বশ্রেষ্ঠ বীর পুরুষ, যার ভারত আক্রমণের প্রধান উদ্দেশ্য হলো পৌত্তলিকতা ধ্বংস করা এবং অসির ডগায় মানে তরবারির ডগায় ইসলামের প্রচার করা। এগুলোর একটি অভিযোগ সত্য নয়। এই দুইটা পক্ষে বলছে শুধু ধর্মপ্রচার, আর এক কেউ বলছে লুণ্ঠনকারী, কিন্তু এই দুইটার একটাও সত্য না, এরকম আবার ঐতিহাসিকরা বলেন, কেউ কেউ বলেন। তো রাজনৈতিক উদ্দেশ্য একটা ছিল, রাজনৈতিক উদ্দেশ্য যেমন 17 বার অভিযানের পশ্চাতে সুলতান মাহমুদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা তা বলা দুষ্কর। অবশ্য তিনি পাঞ্জাব প্রদেশের কিছু অংশ গজনির রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন। তবে কথা বলা যায় যে তিনি অর্থ বা অর্থের জাদু শক্তির গুরুত্ব মাহমুদ বুঝতে পারেন, এই জন্যই বারবার তিনি এসে এবং স্বর্ণালঙ্কার মণিমুক্ত নিয়ে বারবার তিনি ফিরে গেছেন। এবং ধর্মীয় উদ্দেশ্য যদি বলি আমি, 3টা উদ্দেশ্য, একটা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য, যেমন মানে সুলতান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ছিল এরকম, যেমন আমি কিছু প্রশ্ন করি তোমাদের সামনে। যেমন সুলতান মাহমুদের ভারতীয় আক্রমণগুলো সত্যি কি জিহাদ ছিল, জিহাদের অন্তর্ভুক্ত ছিল? না। ভারতে ইসলাম প্রচার কি তার উদ্দেশ্য ছিল? পৌত্তলিকতা ধ্বংস কি তার আসল কাজ ছিল? রাজ্য বিস্তার কি তার পরম লক্ষ্যবস্তু ছিল? এর একটাও যদি না হয়, তাহলে আমরা যে কারণগুলো বলছি এই কারণগুলো আসতে পারে না। কারণ মূল কারণটাই হচ্ছে তার মানে অর্থলিপ্সা বা অর্থনৈতিক কারণটাই ছিল প্রধান, এটাকে আমরা বলতে পারি।
এরপর অভিযানগুলো, মানে ভারতে যে 27টা অভিযান প্রেরণ করেছিল, আমি একটু অ্যাট এ ক্লাস তোমাদের বলে দিচ্ছি। এগুলো যে কোনো বইয়ে তোমরা দেখতে পারবে। তারপর এগুলো একটা ক্লাস নিলেই যে তোমরা মুখস্থ করে ফেলবে তা না, এগুলো কিছু কিছু আছে যেগুলো তোমাদের দ্বারা জানা দরকার। যেমন এর মধ্যে একটা ছিল সীমান্তে সরাসরি 1000 খ্রিস্টাব্দে উনি সুলতান মাহমুদ খাইবার গিরিপথের সীমান্তবর্তী শহরগুলো দখল করেন। 1000 খ্রিস্টাব্দে এটা প্রথমে আসেন এবং ভারতবর্ষে প্রথম অনুপ্রবেশ করেন, এবং 1001 সালে জয়পালের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেখানে প্রায় 12,000 অশ্বারী এবং 30,000 পদাতিক সৈন্য নিয়ে 300 হাতি নিয়ে সুলতান পথরোধ করেন, মানে সুলতানের পথরোধ করেন রাজা জয়পাল। কিন্তু এই যুদ্ধে তারপরেও সুলতান মাহমুদ জয়ী হন এবং সেখানে তিনি অডেল অডেল স্বর্ণালঙ্কার নিয়ে তিনি চলে যান। 3 নম্বর যদি এসে 1004 সালে তিনি ভাটিয়া আক্রমণ করেন। 1006 সালে মুলতান অভিযান করেন। মানে আমি সবগুলো আলোচনা করছি না, কারণ সবগুলো তোমাদের এই মুলতানটা একটু দরকার। 1006 সালে তিনি মুলতান আক্রমণ করেন। তিনি মনে করেন সোজা রাস্তায় মুলতান পথরোধ করা সম্ভব না, তখন পানিপথের মানে কি বলে পথিমধ্যে জয়পালের পুত্র আনন্দপাল তাকে বাধা দেয়। বাধ্য সুলতান আক্রমণ করেন এবং পরবর্তীতে আনন্দপাল কাশ্মীরে পলায়ন করেন। সুলতান মাহমুদ ও তাকে অনেক সম্পদ দিয়ে দেয়, সম্পদ দিয়ে তিনি চলে আসেন। এরপরে সুকপালের পরাজয়, 1007 সালে রাজা সুকপালকে তিনি পরাজিত করেন এবং 40,000 স্বর্ণমুদ্রা আদায় করেন এবং আনন্দপালের বিরুদ্ধে অভিযান করেন। এটা হচ্ছে 1008 সালে। এখানেও তিনি শেষ পর্যন্ত 8,000 লোক হত্যা করেন এবং রাজনীতি ফিরে যান, সাথে অনেক ধন সম্পদ নিয়ে যান। এরপরে নগরকোট অভিযান করেন 1009 সালে। নগরকোট অভিযানে ছিল 3 দীর্ঘ একটা নগরকোট দুর্গ, মানে কি বলে আর কি, অবরোধ করে রাখেন, অবরোধ বলি বাংলায়, দুর্গটা অবরোধ করে রাখেন এবং পরবর্তীতে সোনার উপর একটা সিংহাসন নির্মাণ করেন। মানে এই যে নগরকোট থেকে ফিরে তিনি যখন গজনিতে ফিরে যান, গজনিতে গিয়ে তিনি একটি সোনার উপর একটা সিংহাসন নির্মাণ করেন। মানে কত বড় সম্পদ নিয়ে গেছিলেন এটা বুঝতে পারেন। সিংহাসন নির্মাণ করেন এখানে। তারপর 1010 সালে তিনি ফের আবার মুলতান অধিকার করেন। তখন মুলতানের শাসনকর্তা ছিলেন দাউদ নামে একজন লোক। দাউদকে রাজা, সুলতানের রাজা ছিলেন দাউদ। দাউদকে তিনি বন্দী করেন এবং অর্থ লিপ্সতা ছিল। একটা থানেশ্বর বিজয়, 1014 সালে থানেশ্বর বিজয় করেন এবং এখানে 50টা হাতি দিয়ে তার সাথে সন্ধি করতে চান, কিন্তু সুলতান এই হাতি নিতে রাজি হননি। কারণে পরবর্তী থানেশ্বর পৌঁছে তিনি নগরটিকে পরিত্যক্ত অবস্থায় পান এবং অনেক ধনরাশি তিনি অধিকার করে নিয়ে যান সেখান থেকে। এবং কাশ্মীর অভিযান 1015 সালে কাশ্মীর অভিযান করেন এবং গিরিপথের মুখে লোহকোট দুর্গটি তিনি অবরোধ করেন, কিন্তু প্রচন্ড শীতে পরবর্তীতে সেখান থেকে তিনি চলে যান শীতের কারণে। এবং কনৌজ আক্রমণ, এটা হচ্ছে 1018 সালে তিনি কনৌজ আক্রমণ করেন এবং রাজা ছিলেন তখন কনৌজের দরহত্তা নাম ছিল। পরে উনি ইসলাম, মানে তার বর্ষতা স্বীকার করে পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন। এই জন্য অনেকে ইসলাম গ্রহণের কথা বলে, ইসলামের জন্য তিনি কাজ করছেন, এটা আসলে অতটা সত্য না। তারপর হচ্ছে ওই একই সালে 1018 সালে আবার মাথুরে অভিযান প্রেরণ করেন। এই মাথুরে অভিযানটা ছিল এই মানে এখানে লুণ্ঠিত দ্রব্য এরকম ছিল যে 20 লক্ষ স্বর্ণমুদ্রা, 53,000 দাস এবং 350টা হাতি, এইটাই নিয়ে চলে যান। এরপরে 1019 সালে ত্রিলোচন পালের রাজ্য আক্রমণ করেন এবং এখানেও প্রচুর ধন সম্পদ তিনি নিয়ে যান। এরপর কাশ্মীর, দ্বিতীয়বার আবার কাশ্মীর অভিযান করেন 1021 সালে। 1022 সালে গোয়ালিয়র ও কালিঞ্জর বিজয় করেন। লাস্ট একটা আছে, মানে লাস্ট বলি না, মানে 27 সালের আগে একবার 16 নম্বর হচ্ছে সোমনাথ মন্দির। এইটা অনেক সময় পরীক্ষা আসে। সুলতান মাহমুদের সোমনাথ মন্দির বিজয় সম্পর্কে লেখো। এবং সুলতান মাহমুদের অভিযানের মধ্যে সবচেয়ে চমকপ্রদ অভিযানটাই ছিল সোমনাথ মন্দির বিজয়। ডক্টর মোহর আলী বলেছেন, সোমনাথ অভিযান ছিল মাহমুদের সর্বশেষ গুরুত্বপূর্ণ সামরিক অভিযান। গুজরাটের চালুক্য রাজ্যের সৌরাষ্ট্র বা কাথিয়াবাড়ের সমুদ্র উপকূলে অবস্থিত ছিল এই সোমনাথ মন্দির। মন্দিরের অশেষ ধন সম্পদ ছিল, এটা উনি বুঝতে পেরেছিলেন এবং জানতেন যে মন্দিরের নিচে, এটা আসলে উনি ধর্ম প্রচারের জন্য বা এই হিন্দু ধর্মকে শেষ করার জন্য উনি আসেননি। উনি জানতেন যে মন্দিরের মানে নিচে, মন্দিরের ভূগর্ভস্থ অনেক ধন সম্পদ আছে, এটা নেওয়ার জন্য ওনার টার্গেটটা প্রধান ছিল। অনেকে হিন্দু নিধন বলে মানে বলেন, আসলে এটা না, ওনার টার্গেট ছিল অর্থলিপ্সা। মানে হিন্দুদের এটা ছিল, মন্দিরটা ছিল খুব তীর্থস্থান এবং এটা তারা খুব ভর্তি করতো এবং
23 সালে খ্রিস্টাব্দের কোনো এক বসন্তকালে সুলতান মাহমুদ এই মন্দিরের কথা শুনতে পারেন। 23 সালে শুনে এটা তিনি শোনেন যে সোমনাথের দিকের রাস্তা খুবই বিপজ্জনক, কিন্তু তিনি জানতেন সোমনাথের যেতে রাস্তা খুব বিপজ্জনক। তবে এসব তিনি কোনো কর্ণপাত করেননি, যে তার অর্থলিপ্সা সেখানে যেতেই হবে তাকে, এবং এই মন্দিরকে ধ্বংস করার জন্য তিনি প্রস্তুত হন এবং 26 সালে সৈন্য পরিচালনা করেন। তিনি নগরের নিকটবর্তী হলে মন্দিরের ব্রাহ্মণরা একটা কাজ করেন, ব্রাহ্মণরা এবং মানে কাজ করতে করতে তারা মূর্তি পূজা শুরু করে দেন এবং খুব যত্ন সহকারে ভক্তি সহকারে যখন আছে অভিযান প্রেরণ করবে, তখন তারা নগরের প্রধান শাসনকর্তা তার পরিবারবর্গ কিছু লোকবল নিয়ে নগর ত্যাগ করেন। মানে নগরের শাসনকর্তা ছিল, তারা ভয়ে কিছু লোকবল নিয়ে তারা ত্যাগ করেন, কিন্তু নৌকায় গিয়ে এক দ্বীপে আশ্রয় গ্রহণ করেন এই নগরের শাসনকর্তা। কিন্তু মুসলমান সৈন্যগণ যতদিন নগর ছিল ততদিন তিনি সেখানে অবস্থান করেন। মুসলিম সৈন্যগণ নগর অবরোধ আক্রমণ শুরু করে, কিন্তু নগর প্রধান আর আসেন না। অচিরে এক ফাঁকে মুসলমান সৈন্যগণ নগরে ঢুকে পড়ে মাহমুদ মন্দিরের সব মূর্তি, প্রায় 300 মূর্তি ছিল সেখানে, ধ্বংস করেন এবং সর্ববৃহৎ মূর্তিটির এক মাটির ভিত্তিতে উপড়িয়ে ফেলা হয়। মন্দিরের প্রধান পুরোহিত এবং মূর্তির বিনিময়ে অনেক স্বর্ণ মুদ্রা দিতে অঙ্গীকার করেন, কিন্তু মাহমুদ তার কর্ণপাত করেন। মূর্তিটি ভাঙার আদেশ দেন। মূর্তির ভিতরে কল্পনাতীত স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, মানে সবচেয়ে বড়, উনি জানতেন যে ভূগর্ভ কিন্তু বড় যে বিশাল মূর্তিটা ছিল, মূর্তির ভিতরেই ছিল সব স্বর্ণ মুদ্রা। এই জন্যই মন্ত্রী মানে ওই যে মন্দিরের পুরোহিত তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য চুক্তিপত্র করে, কিন্তু ওইটা তারা বলেছিলেন যে এটা আমাদের ধর্মের বিষয়, এটা ভেঙো না, তোমাকে আরো অর্থ সম্পদ হবে, কিন্তু উনি সেটা ঠিক মতো ভাঙেন এবং মন্দিরের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। এবং এভাবে স্বর্ণ মুদ্রা, মূর্তি, স্বর্ণের মূর্তিগুলো ছিল, তারপরে অলংকার যা ছিল বিভিন্ন, এইসব নিয়ে হস্তগত করে তো ফেরার পথে পরমদেব নামে একজন রাজা ওনার পথরোধ করে দাঁড়ান, এবং পরমদেবের সাথে যুদ্ধ করার মতো উৎস সাজ সরঞ্জাম তার নিকট তখন ছিল না। পাশে যুদ্ধ তার সব গৌরব ধ্বংস করে দেয়, এটা তিনি ব্যস্ত করে দেন। বাঁকা পথে সুলতান অন্য এই সোজা পথে না গিয়ে অন্য পথে তিনি চলে আসেন। সৈন্যগণ পথে পানির অভাব অভাব লক্ষ্য করে, সবচেয়ে বড় কথা সিন্ধুর জাটরা পথিমধ্যে তার সৈন্যদের অশেষ কষ্ট দিল। উনি অর্থ সম্পদ নিয়ে চলে আসেন গজনিতে, এবং পরবর্তীতে এই জাটদের বিরুদ্ধে তিনি অভিযান প্রেরণ করেন। এই জাটরা যে তাদেরকে অনেক ভোগাইছে, মানে ফেরত পথে তাদেরকে অনেক বাধা বিঘ্ন করে, এই জাটদের বিরুদ্ধে আবার ঠিক 1 বছর পরে 1027 সালে তিনি আবার মুলতান পৌঁছেন এবং 1400 বিভিন্ন নৌকা, বিভিন্ন অস্ত্র সজ্জিত করে তাদের জাটদের বিরুদ্ধে পরাজিত করে এবং 8000 জাট নিহত করেন এবং অনেক সম্পত্তি লুট করে নিয়ে আসেন। এভাবে উনি 1000 থেকে 1027 সালের মধ্যে 17 বার, এই 17টা আক্রমণের কথা বলেন, 17টা আক্রমণ করেছেন ভারতবর্ষে এবং প্রচুর ধন সম্পদ তিনি নিয়ে গেছেন। এর মধ্যে রাজনৈতিকভাবে চিন্তা করলে এখানে কোনো ফ্রুটফুল পাওয়া যায়, কিন্তু অর্থনৈতিকভাবে তিনি ছিল, ভারতে ছিল অগাধ ধন ভাণ্ডার, এই ধন ভাণ্ডার নিয়ে গেছেন। সাংস্কৃতিকভাবে এখানে আসছে যে আদান প্রদান, মানে যেটা মুসলমানদের ধর্মের বিষয়ে কিছু যদি করেন সেটা খুবই নগণ্য, ওরকম বলার মতো তেমন কিছুই না। তবে হিন্দু মুসলিম সংস্কৃতির একটা সংমিশ্রণ ঘটে, এটা বলা যায়। মানে বিভিন্ন মুসলিম সাহিত্য টাহিত্য যেহেতু এখানে চলে আসছিল, তখন কিছুটা ইসলামিক ভাবধারায় মানুষ কিছু সাহিত্য সংস্কৃতির কাজ বাজ করে এবং মুসলমান হিন্দুদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে বা একটা বিনিময় হয়, এটার কিছুটা বলা যায়। এটা ছিল ফলাফল, এই হিসেবে সুলতান মাহমুদের কাজ। এবং চরিত্র কৃতিত্বের কথা যদি বলি, সেনাপতি হিসেবে কৃতিত্ব যদি দেয়, যদি তার কৃতিত্বের কথা বলতে যাই, তো সেনাপতি হিসেবে তিনি ছিল অসাধারণ। এই এতটা অভিযান প্রেরণ করেছেন এবং প্রতিবারই তিনি জয়ী হয়েছেন, এটাই ছিল সবচেয়ে বড় তার অবদান। এবং ভারতবর্ষের ইতিহাসে সুলতান মাহমুদ কেবল একজন সমন্বয়ক ছিলেন, তিনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়েছিল এবং ক্ষুদ্র গজনি রাজ্যকে তিনি বাহুবলে একটি বিশাল সাম্রাজ্য পরিণত করেন। ক্ষুদ্র একটা গজনি রাজ্য নিয়ে বসেছিলেন, এটাকে পরবর্তীতে উত্তর পশ্চিম সীমান্তে ভারত অভিযান প্রেরণ করেন এবং কিছু কিছু রাজ্য দখল করে একটা শক্তিশালী রাজ্য তিনি পরিণত করেন। এবং শাসক হিসেবে কৃতিত্ব, তিনি সকল ধর্ম জাতি ধর্মের মধ্যে একটা সমন্বয় করে শাসন বা পরিচালনা করতে পেরেছিলেন এবং কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি দেশ শাসন করতেন বলে জানা যায়, এবং সুসংগঠিত সুপরিচালিতভাবে সে শাসন পরিচালনা করতে পারতেন এবং মুসলিম শাসক হিসেবে তার কৃতিত্ব দেওয়া যায়, যেহেতু কোরআন সুন্নাহর জন্য এটা করতেন। যদি কোরআন হাদিস এভাবে পালন করলে তো এভাবে সবকিছু আক্রমণ করা যায় না, যাক উনি তারপরে এটা করতেন, এটাই বলা যায়। এবং শিল্প সাহিত্যে পৃষ্ঠপোষক হিসেবে কাজ করতেন, শিল্পী বা সাহিত্য মনীষীদের উনি পৃষ্ঠপোষকতা করতেন। এর মধ্যে অনেকের নাম এখানে আসতে পারে, যেমন আল-বিরুনি ছিল, ঐতিহাসিক উৎপি ছিল, বাহারানি ছিল, দার্শনিক ফারাবি ছিল, শাহনামার কবিতা ছিল, ফেরদৌসি, এইসব মানে অনেক ব্যক্তিগত তার রাজ্যের অনেক ভূষণ রূপে কাজ করতেন। এবং আখ্যান রচয়িতা যুগের বিস্ময়কর একজন অধিকারী ছিল, আনসারি ছিলেন, তিনি এর সভাপতি ছিলেন। প্রাচ্যের হুমায়ুন নামে খ্যাত
জার্মানির সর্বশ্রেষ্ঠ কবি মানে ফেরদৌসি শাহনামা রচনা করে সুলতানের নামকে আরো অমর করে রেখেছিলেন। শাহনামা রচিত হওয়ার পর আয়াজ নামক জনৈক একজন লোক ছিল, তার সুলতান সর্বকবিকে প্রতিশ্রুতি মোতাবেক ৬০,০০০ স্বর্ণমুদ্রা প্রদান না করে, মানে সে স্বর্ণমুদ্রা না করে রৌপ্য মুদ্রা প্রদান করছে। ফেরদৌসি ক্ষুব্ধ হয়ে একটি মুদ্রাও নেন না। মানে এরকম নিয়ে অনেক কাহিনী আছে, এটা তোমরা জানতে পারবে। তবে এর মধ্যে আর গেলাম না, ফেরদৌসির সম্পর্কে জানলাম না। সুলতান মাহমুদের সময় তার সম্পর্কে লেখা, যদিও তার সম্পর্কে আর পরবর্তীতে ফেরদৌসির সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। মানে উনি, আমি বলতে চাচ্ছি যে উনি শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষক ছিলেন, এটাই মানে ওরা কৃতিত্বের মধ্যে পড়বে। এর নেগেটিভ ইফেক্ট আমি আর বলছি না। কয়টা বাজলো দেখি। এরপরে আমি কি আরেকটা টপিক শুরু করবো, দেখি আমাদের টপিক কোন পর্যন্ত আছে লাস্টে। আমি চাইলে আজকে শেষ করে দিতে পারি। মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি যদি বলি, তাহলে আজকে এই টপিকসটা শেষ হয়ে যেতে পারে, মানে প্রথম অধ্যায়টা শেষ হতে পারে। আর না আবার আটকে রাখবো, কাজ আছে, সময় তো বেশি নেই না, আজকে শেষ করা যাবে না। যে সময় আছে শেষ করা যাবে না, তো এই জন্য শর্টকাট আজকে ক্লাসটা শেষ করি। কারণ এখন যে টপিকসটা আছে এটা করালে পুরোপুরি শেষ হবে না। আমি নেক্সট ক্লাসে মুইজুদ্দিন মোহাম্মদ ঘুরি বলবো, ঘুরি নিয়ে আলোচনা করবো। কারণ দুইটা নিয়ে তোমরা আবার একটাও না পড়ো এমন না হোক। অন্তত আজকে সুলতান মাহমুদ সম্পর্কে যেটুকু আলোচনা করলাম, যে কোনো একটা বই তোমরা ফলো করো, যে কোনো রাইটারের হোক, একবার রিডিং করলে দেখবো যে ধারণাটা আরো স্বচ্ছ হবে। আমার কাছ থেকে যা শুনেছো, এটা বইয়ের পাতায় একবার দেখতে হবে। বইয়ের পাতায় না দেখলে ধারণা কখনো স্বচ্ছ হয় না। একটা মানুষ কান দিয়ে শুনবে, তারপরে চোখ দিয়ে দেখবে, মুখ দিয়ে বলবে, হাত দিয়ে লিখবে, তখন আরো স্ট্রং হয় বিষয়টা। এটা খেয়াল করবে। তো শীতের মধ্যে সবাই ভালো থাকো। করোনা থেকে উতরে আমরা খুব তাড়াতাড়ি শীঘ্রই ইনশাল্লাহ চলে আসবো ক্লাসে, সেই প্রত্যাশায়। আজকের মতো আল্লাহ হাফেজ।